শ্রীতমার অনুপের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর শ্রীতমা যখন লিফটে করে অনুপের ফ্ল্যাটে উঠবে তখনই তার স্কুলের বান্ধবী পুষ্পিতার সঙ্গে দেখা হয়। শ্রীতমা শ্বশুরবাড়িতে এসে পুষ্পিতাকে দেখবে একদমই আশা করতে পারেনি। তারা দুজনেই অত্যন্ত আশ্চর্য হয়। কিরে পুষ্পিতা, তুই এখানে কি করছিস? কতদিন তোর সঙ্গে দেখা হয়নি। আমি তো একদমই ভাবতেই পারিনি আমাদের এভাবে দেখা হবে। আরে আমি তো এখানেই থাকি, 3rd ফ্লোরে আমার ফ্ল্যাট আছে। আমিও তো একদমই ভাবিনি যে তোর সঙ্গে আমার এখানে দেখা হবে। তুইও কি আমাদের এখানে ফ্ল্যাট নিয়েছিস? আমার তো এখানে বিয়ে হয়েছে, আমার শ্বশুর বাড়িও তো 3rd ফ্লোরে। ও মাই গড, তার মানে তোদের ফ্ল্যাট আর আমাদের ফ্ল্যাট পাশাপাশি। দারুণ মজা হবে। দুই বান্ধবীর পাশাপাশি বাড়ি হলে আমরা তো প্রত্যেকদিন খুব আনন্দ করতে পারবো। এভাবে শ্রীতমা এবং পুষ্পিতা দুজনেই খুবই খুশি হয়। কিন্তু ব্যাপারটা শ্রীতমার শাশুড়ি বিমলা দেবীর মোটেই ভালো লাগে না। তবে শ্রীতমা যেহেতু নতুন বউ, তাই বিমলা দেবী চাইলেও কিছু বলতে পারে না। পরের দিন সকালবেলা বিমলা দেবী শ্রীতমাকে কোথাও যেন যেতে দেখে, তাই সে শ্রীতমাকে আটকে দিয়ে বলে, কি ব্যাপার বৌমা, এত সকালবেলা কোথায় চললে? আজকে তোমার প্রথম রান্নার দিন, অনেক কিছু রান্না করতে হবে। আগে গিয়ে ভালো মতো ব্রেকফাস্ট বানিয়ে আনো, কিছুক্ষণের মধ্যেই বাড়ির সবাই উঠে পড়বে। কিন্তু মা, এখন তো 6টা বাজে। আমি মর্নিং ওয়াক থেকে ফিরে এসে 7টার সময় আপনাদের সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দেব। আসলে আমি আর পুষ্পিতা ঠিক করেছি আমরা দুই বান্ধবী মিলে এবার থেকে প্রত্যেকদিন মর্নিং ওয়াকে যাব। দেখো বৌমা, আমার কিন্তু আগের দিন তোমাকে বলা হয়নি, পুষ্পিতার শাশুড়ি অঞ্জনার সঙ্গে আমাদের মোটেই সম্পর্ক ভালো নয়। তাই তোমার পুষ্পিতার সঙ্গে বেশি মেশার কোনো দরকার নেই। আর শোনো, তুমি বাড়ির বউ, আমাদের না জানিয়ে হুটহাট করে কোথাও চলে যাবে না। সবেমাত্র কয়েকদিনই তোমার বিয়ে হয়েছে, তুমি ভুলে যেও না। শাশুড়ি মায়ের কথা শুনে শ্রীতমা আর কিছু বলতে পারে না। সে চুপচাপ রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানায়, কিন্তু তার মন খুবই খারাপ করে। কিছুক্ষণ বাদেই পুষ্পিতা শ্রীতমাকে ফোন করলে, দেখ না, আজকে কত ইচ্ছা ছিল আমরা দুজনে মিলে মর্নিং ওয়াকে যাব, কিন্তু আমার শাশুড়ি মা কিছুতেই যেতে দিল না। দূর, আমার ভালো লাগছে না। কোথায় ভাবলাম তোর সঙ্গে মর্নিং ওয়াক করব, গল্প করব, কিন্তু এরকম কিছুই হলো না। আর বলিস না, আমাকেও তো আমার শাশুড়ি মা যেতে দেয়নি। কিছুতেই আমার শাশুড়ি মাকে টপকে আমি যেতে পারলাম না। কিন্তু তুই টেনশন নিস না, আমার কাছে একটা বুদ্ধি আছে। তুই একবার তোর ব্যালকনিতে আয় দেখি। শ্রীতমা তার ব্যালকনিতে গিয়ে দেখে পুষ্পিতাও তখন তার পাশের ব্যালকনিতেই দাঁড়িয়ে আছে। তাদের দুজনের ব্যালকনি এতটাই কাছাকাছি ছিল যে তারা দুজন দিব্যি দাঁড়িয়ে সেখানে গল্প করতে পারবে, যা দেখে শ্রীতমা খুবই খুশি হয়। হ্যাঁ রে, আমাদের ব্যালকনিটা এত কাছাকাছি, আমার তো মনে হচ্ছে চাইলেই আমি ব্যালকনিটা টপকে তোর বাড়ি চলে যেতে পারি। আমরা তাহলে এবার বাইরে দেখা না করে এখানেও তো শান্তিতে দাঁড়িয়ে আড্ডা দিতে পারবো। একদমই তাই, আমাদেরকে বাইরে বেরোতে দেবে না তাতে কি হয়েছে? আমরা দুজনেই ব্যালকনিতে দাঁড়িয়ে দিব্যি গল্প করব। তবে শোন, তোর শাশুড়ি যেন কিছুতেই জানতে না পারে তুই এই ব্যালকনিতে এসে আমার সঙ্গে আড্ডা মারিস, না হলে কিন্তু আমাদের দেখাও বন্ধ হয়ে যাবে। আমি তো সবসময় আমাদের ব্যালকনির দরজাটা বন্ধ করেই রাখি। ঠিকই বলেছিস, আমিও তাহলে এবার থেকে ব্যালকনির দরজাটা বন্ধ করে রাখবো। অবশ্য আজকে আবার আমার প্রথম রান্নার দিন ছিল। আজকে আমি সকালবেলা কাশ্মীরি আলুর দম আর কড়াইশুটির কচুরি বানিয়েছি। তুই তো আলুর দম কচুরি খেতে খুব ভালোবাসিস। তুই একটু দাঁড়া, আমি এখনই তোকে এনে দিচ্ছি। এই বলে শ্রীতমা অনেকগুলো কচুরি এবং আলুর দম এনে পুষ্পিতাকে দেয়। পুষ্পিতা এতই আলুর দম কচুরি খেতে ভালোবাসতো যে নিমেষের মধ্যেই সে সমস্ত খাবার খেয়ে শেষ করে দেয়। তাই শ্রীতমা আবার রান্নাঘর থেকে কচুরি এবং আলুর দম নিয়ে আসে। এভাবেই দেখতে দেখতে শ্রীতমার রান্না করা সব কচুরি শেষ হয়ে যায়। কিছুক্ষণ বাদে বিমলা দেবী ডাইনিং টেবিলে গিয়ে দেখে সেখানে কোনো খাবার নেই। কি হলো বৌমা, তোমাকে যে ব্রেকফাস্ট বানাতে বললাম তুমি ব্রেকফাস্ট বানাওনি? রান্নাঘরে গিয়ে তো দেখছি কোনো খাবারই নেই। কিছুক্ষণ আগেই তো কড়াইশুটির কচুরি ভাজার গন্ধ বেরোচ্ছিল। তারপর মনে হলো তুমি ডাইনিং টেবিলে খাবার রাখার জন্য নিয়ে এলে, কিন্তু আমি তো এখন টেবিলে কোনো খাবারই দেখছি না। কি ব্যাপার? এই মরেছে, পুষ্পিতা তো সব কচুরি আলুর দম খেয়ে ফেলেছে। আমি একদমই বুঝতে পারিনি কচুরি কম পড়ে যাবে। মা তো দেখছি আমাকে কচুরি ভাজতেও দেখেছে। এবার কি যে বলি, মনে হয় ধরা পড়ে যাবে। কি হলো, কিছু বলছো না কেন? না মানে, আমি এখনই আপনার জন্য গরম গরম কড়াইশুটির কচুরি ভেজে নিয়ে আসছি। আপনি একটু অপেক্ষা করুন, আমার বেশিক্ষণ সময় লাগবে না। আমি খুব তাড়াতাড়ি রান্না করতে পারি। শ্রীতমার কথা শুনে অনুপ বলে, না থাক, আমি বরং অফিসের ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব। তুমি যত তাড়াতাড়ি বাড়ি করো না কেন, কড়াইশুটির কচুরি বানাতে গেলে তোমার অনেকটাই সময় লেগে যাবে। থাক, আজকের কিছু বানাতে হবে না, এমনিতেও খেতে গেলে আমার লেট হয়ে যাবে।
এই বলে অনুপ চলে যায়, কিন্তু বিমলা দেবীর মনে মনে সন্দেহ হতে থাকে, কারণ বিমলা দেবী রান্নাঘরে গিয়ে বেশ কয়েকটা বাসনপত্রও দেখতে পায় না। আসলে শ্রীতমা পুষ্পিতাকে যেই বাসন এবং বাটিতে করে কচুরি আলুর দম খেতে দেয় সেগুলো ফেরত নিতে একেবারেই ভুলে যায়। সেই বাসনপত্রগুলো পুষ্পিতার ব্যালকনিতেই পড়ে থাকে। আমার মনে হচ্ছে বৌমা আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। না না, দাল মে তো কুছ কালা হে, আমাকে দেখতে হবে কি চলছে। দেখতে দেখতে এভাবে কিছুক্ষণ কেটে গেলে বিমলা দেবী শ্রীতমার ঘরে আড়ি পেতে শুনতে পায় শ্রীতমা যেন কারোর সঙ্গে হেসে হেসে কথা বলছে, কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীতমা সেদিন ব্যালকনির দরজাটা বন্ধ করতে একেবারেই ভুলে যায়। তাই বিমলা দেবী ব্যালকনির দরজাটা সামান্য একটু খুলে দেখে শ্রীতমা পুষ্পিতার সঙ্গে ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছে, আর পুষ্পিতার হাতে তাদেরই কিছু বাসনপত্র আছে। উফ, তোর হাতের কচুরিগুলো দারুণ খেতে হয়েছিল। আমি তো ভাবতেই পারিনি আমি আবার তোর হাতের টেস্টি কচুরি খেতে পারবো। মাঝে মধ্যে কিন্তু আমাকে এভাবেই রান্না বান্না করে দিবি, বুঝলি? আমার দারুণ লেগেছে। আমার শাশুড়ি মা তো আমাকে ভালো ভালো কিছু রান্না করতেই দেয় না, সব সময় শুধু তেল মশলা ছাড়া সিদ্ধ সিদ্ধ রান্না খাওয়ায়। বিমলা দেবী তাদের সমস্ত কথাই শুনে ফেলে, কিন্তু তখনকার মতো সে কিছু বলে না। পরের দিন শ্রীতমা নবরত্ন পোলাও এবং মটন ডাক বাংলো রান্না করে। আজকেও শ্রীতমা সেই খাবারগুলো পুষ্পিতাকে দেয়। সেই খাবার খেয়ে পুষ্পিতা খুবই খুশি হয়, কিন্তু অন্যদিকে বিমলা দেবী পুষ্পিতার শাশুড়ি মায়ের কাছে পৌঁছে যায়। কিরে, তোদের বাড়িতে খাবার কম পড়েছে নাকি? যে তোর বৌমাকে ভালো মতো খেতে দিতে পারিস না বলে আমার বৌমার কাছ থেকে খাবার চেয়ে খেতে হচ্ছে। তোদের লজ্জা করে না? এই নাকি তোরা খুব বড় লোক, অহংকারে তোদের মাটিতে পা পড়ে না, এদিকে তো লোকের কাছ থেকে খাবার চেয়ে খাচ্ছিস। মানেটা কি এসব? তুই কি বলছিস? আমরা কেন তোর কাছ থেকে খাবার চাইতে যাব? তোর কি মনে হয় তোর মতো একটা মোটা হাতির থেকে আমার মতো একটা স্লিম চেহারার সুন্দরী মহিলা খাবার চেয়ে খাবে? আমার বয়েই গেছে তোর খাবার খেতে। কি বললি? আমি মোটা? তোর বৌমার জন্য কালকে আমার ছেলে না খেয়ে অফিসে গেছে, তারপর আজকে আমার বৌমা ভালো ভালো রান্না করে তোর বৌমাকে ভিক্ষা দিয়েছে। শোন, তোর বৌমাকে ভালো করে বারণ করে দিবি যাতে আমার বৌমার সঙ্গে একদম কথা বলতে না দেখি। বিমলা দেবীর মুখে এমন কথা শুনে অঞ্জনা দেবী খুবই আশ্চর্য হয়, আর সে মনে মনে তার বৌমার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। বিমলা দেবী সেখান থেকে চলে যাওয়া মাত্রই, তুমি জানো না বিমলার সঙ্গে আমাদের মোটেই বনে না, আর তুমি ওর বৌমার কাছ থেকে খাবার চেয়ে খেয়েছো। তুমি জানো আজকে তোমার জন্য ওর সামনে আমার নাকটা কাটা গেল। জি, তোমাকে কি আমরা খেতে দিই না যে তুমি লোকের দুয়ারে খাবার চাইতে গেছো? মানে আপনি এরকম ভাবে বলছেন কেন? শ্রীতমা তো আমার বান্ধবী হয়, বান্ধবী বলে আমাকে ভালোবেসে না হয় দুটো খাবারই খাইয়েছে, তাতে এভাবে কথা শোনানোর কি আছে? আপনিও তো একসময় বিমলা আন্টির বান্ধবী ছিলেন। একদম চুপ করে থাকো, আমি তোমার কাছ থেকে কোনো জ্ঞান শুনতে চাইনি। আর তুমি একদম আর ব্যালকনিতে যাবে না। তোমাকে যদি আমি ব্যালকনিতে গিয়ে ওই মেয়ের সাথে কথা বলতে দেখেছি, তাহলে আমি যে কি করব তুমি সেটা ভালো মতো দেখতে পারবে। শাশুড়ি মায়ের কথার উপর পুষ্পিতা আর কিছু বলতে পারে না। কিন্তু পরের দিন শ্রীতমা রান্না বান্না করে খাবার নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুষ্পিতার জন্য অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ হয়ে গেলেও পুষ্পিতা ব্যালকনিতে না এলে সে বারে বারে পুষ্পিতার নাম ধরে তাকে ডাকতে থাকে। এমন সময় অঞ্জনা দেবীও শ্রীতমার গলা শুনতে পায়, কিন্তু অঞ্জনা দেবী কিছুতেই পুষ্পিতাকে ব্যালকনিতে যেতে দেয় না। এমন সময় শ্রীতমা কোনো উপায় না পেয়ে পুষ্পিতাকে ফোন করতে শুরু করে, কিন্তু অঞ্জনা দেবী পুষ্পিতার ফোনটাও কেড়ে নেয়। কি হলো পুষ্পিতার? পুষ্পিতা তো ফোনও ধরছে না। গতকাল সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে পুষ্পিতার একবারও ব্যালকনিতে আসেইনি। এক কাজ করি, আমি ব্যালকনিটা টপকে পুষ্পিতার ঘরে গিয়ে দেখিও কি করছে। কিন্তু পুষ্পিতার ব্যালকনিতে পা দেওয়ার আগেই শ্রীতমা পা ফসকে পড়ে যায়, আর সে রেলিং এ ঝুলতে থাকে। কিন্তু বেশিক্ষণ ঝুলতে না পেরে সে ধপ করে পড়ে যায়। হঠাৎ এভাবে পড়ে যাওয়ার শব্দ শুনি বিমলা দেবী, পুষ্পিতা, অঞ্জনা সবাই ব্যালকনিতে ছুটে আসে। তারা শ্রীতমাকে নিচে পড়ে থাকতে দেখে। শ্রীতমার মাথা ফেটে রক্তও বেরোয়, যা দেখে তারা ভীষণই ভয় পেয়ে যায়। হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল! কে কোথায় আছো? আমার নতুন বৌমা ব্যালকনি থেকে পড়ে গেছে, ওকে কেউ বাঁচাও। সব হয়েছে এই অঞ্জনার জন্য। একবার আমার বৌমাটা ঠিক হোক, তারপর তোকে আমি দেখে নেব।
কিছুক্ষণের মধ্যেই শ্রীতমাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। পুষ্পিতা এবং অঞ্জনা দেবীও হাসপাতালে যায়। শ্রীতমার এরকম অবস্থা দেখে অঞ্জনা দেবীর মনে মনে খুবই খারাপ লাগে, কারণ সে মনে মনে ভাবে সে যদি পুষ্পিতাকে ব্যালকনিতে যেতে দিত তাহলে শ্রীতমার সঙ্গে এরকম অঘটন ঘটতো না। কয়েক ঘন্টার মধ্যেই শ্রীতমার জ্ঞান ফিরে এলে অঞ্জনা দেবী তার কাছে গিয়ে বলে, বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে আমার ভুলের জন্যই তোমার এরকম অবস্থা হলো। আজকে যদি আমি পুষ্পিতাকে ব্যালকনিতে যেতে দিতাম তাহলে তোমার এরকম অবস্থা হতো না। তবে তোমার শাশুড়ি মা যখন আমাদের সঙ্গে সম্পর্ক রাখা পছন্দ করে না, তখন তোমার শাশুড়ি মায়ের কথা মেনেই চলা উচিত। আমি তোর সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছিলাম, কিন্তু তুই তো নিজে গায়ে পড়ে আমার সঙ্গে সম্পর্ক ভেঙেছিস। এখন আবার আমার নামে দোষ দিচ্ছিস। আসলে বিমলা দেবী এবং অঞ্জনা দেবীও দুজনেই খুব ভালো বান্ধবী ছিল, কিন্তু বিমলা দেবী এবং অঞ্জনা দেবীর ফ্ল্যাট পাশাপাশি হওয়ায় তারা দুই বান্ধবী সারাক্ষণ গল্প করত, আড্ডা দিত, আর যেটা তাদের স্বামীরা মোটেই পছন্দ করত না। সেই জন্য তাদের সংসারে মাঝে মধ্যে অশান্তির সৃষ্টি হতো। তাই তারা দুজনে নিজেদের বন্ধুত্ব ত্যাগ করে। আন্টি, আমি সব জানি, আপনারাও তো আমাদের মতোই বান্ধবী ছিলেন। তাহলে আবার আপনারা নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নিন, তাহলে আমরা দুজনেই একে অপরের বাড়িতে আসা যাওয়া করতে পারবো। আমাদেরকে এভাবে লুকিয়ে লুকিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করতে হবে না। এমন সময় বিমলা দেবীও নিজের ভুল বুঝতে পারে, তাই সে আবার অঞ্জনা দেবীর সঙ্গে বন্ধুত্ব করে নেয়। সেদিনের পর থেকে দুই পরিবার একে অপরের বাড়িতে আসা যাওয়া করতে পারে। এখন আর পুষ্পিতা শ্রীতমার বন্ধুত্বেও কোনো রকম বাধা পড়ে না। তারা হাসি খুশি জীবন কাটাতে থাকে। তানিয়া তার বোন নিখিলের সঙ্গে বাস করত। তানিয়া খুবই অলস প্রকৃতির মেয়ে ছিল। সে বাড়ির কোনো কাজ করতে চাইতো না, কারণ সে সর্বদা নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং রূপচর্চা করতেই ব্যস্ত থাকতো। তাই সে নিখিলকে বলে তার বাড়িতে একটা নয় 5-5টা কাজের লোক রেখেছিল। আজকাল মূল্যবৃদ্ধির জন্য একটা কাজের লোককে স্যালারি দিতে গিয়েই সবার অবস্থা খারাপ হয়ে যায়। সেই জায়গায় মাসের শেষে 5টা কাজের লোককে স্যালারি দিতে গিয়ে নিখিলের অবস্থা খারাপ হয়ে যেত। 5টা কাজের লোকের মধ্যে রাধা রান্না করত, মনিকা ঘর মোছার কাজ করত, ঝর্ণা ঘর ঝাড়ু দিত, জবা জামা কাপড় পরিষ্কার করত, আর 5 নম্বর চাকর কেয়াকে তানিয়া তার কেয়ার টেকার হিসেবে রেখেছিল। অর্থাৎ সে সবসময় তানিয়ার খেয়াল রাখত। একদিন সকালবেলা অফিস টাইমে নিখিলের এক বন্ধু রাকেশ তাদের বাড়িতে আসে এবং সেখানে 5 সুন্দর সুন্দর কাজের মেয়েদের দেখে বলে, আরে বাহ নিখিল, তোর বাড়িতে এসে তো আজকে ভালোই করলাম। এতগুলো সুন্দর সুন্দর কাজের মেয়ে তোর বাড়িতে। আমার বাড়িতে এমন হলে তো আমি ঘর ছেড়ে বাইরেই বেরোতাম না রে। তোর মতো আমার মাইন্ডও তো নোংরা না, বুঝেছিস? সকাল সকাল উপরওয়ালার নাম না করে বাজে বাজে চিন্তা ভাবনা করছিস। লজ্জা করে না তোর? আরে আমি খারাপ কি বললাম রে? ঠিকই তো বললাম। কাল থেকে অফিস যাওয়ার সময় আমি রোজ তোর বাড়িতে ঘুরে যাব, কেমন? ইস, আমার যদি তোর মতো ভাগ্য হতো না, কতই ভালো হতো। দাঁড়া দাঁড়া, তোর বউকে ফোন করে আমি সব বলছি যে রাকেশ 5টা সুন্দর সুন্দর কাজের মেয়েকে রাখতে বলেছে। মাসের শেষে 5 জনকে স্যালারি দিতে গিয়ে না, দেখবি কেমন লাগে। তারা কথা বলছিল তখন সেখানে নিখিলের বউ তানিয়া আসে। রাকেশকে দেখে তানিয়া অবাক হয়ে বলে, আরে রাকেশ দা, এতদিন পর আজ হঠাৎ আমাদের বাড়িতে? পথ হারিয়ে ফেলেছো নাকি? এই রাধা, 1 কাপ চা নিয়ে আয় তাড়াতাড়ি। না না, পদ ফুলে নয়। তোমরা তো যাও না কোনো দিন, তাই আমি দেখা সাক্ষাৎ করতে চলে এলাম। গরিবদের কথা কি আর তোমাদের মনে পড়বে বৌদি, বলো? না না রাকেশ দা, কি যে বলো না। আসলে বাড়িতে এত কাজ থাকে, আমি একদমই সুযোগ পাই না কোথাও যাওয়ার। আর নিখিলের তো ডেলি অফিস থাকে, ওরও সময় হয় না। তানিয়ার কথা শুনে নিখিল রাকেশের কানে কানে বলে, কত মিথ্যে কথা বলে রে ভাই। বাড়িতে 5-5টা কাজের মেয়ে আছে, সারাদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখা ছাড়া আর কি কাজ করে? জিজ্ঞাসা করতো। ভাই চুপ কর, বৌদি শুনতে পেলে তোর আজকেই শেষ দিন হবে রে। এই তোমরা কি বলছো? রাকেশ দা, নিখিল কি বললো গো তোমার কানে? আমার নামে কিছু বলেছে নিশ্চয়ই। নিখিল, তুমি তো চাও আমি সারাদিন বাড়ির কাজ করি, তাই তো? যেদিন থেকে আমি কাজের লোক রেখেছি তখন থেকে তো আমার সাথে কথা বলারও সময় থাকে না তোমার। কাজের লোক না, কাজের লোকগুলো বলো। যেখানে একটা কাজের লোক রাখলেই হয়ে যায়, সেখানে তুমি 5-5টা কাজের লোক রেখেছো। বাড়িতে তো সবসময় যেন লোকজনের মেলা লেগেই থাকে। মাঝে মধ্যে তো মনে হয় আমি গার্লস হোস্টেলে আছি। হ্যাঁ তো, সবাইকে আলাদা আলাদা কাজের জন্যই রাখা হয়েছে, এমনি এমনি রেখেছি? ছাড়ো, খেয়ে নাও তুমি। এই রাধা, স্যারের জন্য খাবার নিয়ে আয়।
না থাক, আমি খাবো না, বাইরে খেয়ে নেব। বাড়িতে থেকেও যদি কাজের লোকের হাতে রান্না খেতে হয় তাহলে তো এর চেয়ে বাইরে খাওয়াই ভালো। মানছি রান্না করার লোক আছে তাই রান্না করছে, কিন্তু খাবারটা তো নিজের হাতে অন্তত সার্ভ করে দিতে পারো, তাই না? আরে আমি নেল পলিশ পরেছি এখনই, দেখো নষ্ট হয়ে যাবে যে। নিখিল কোনো কথা না শুনে তার বন্ধুর সঙ্গে অফিসের জন্য বেরিয়ে যায়। আরে আরে চলে গেল। এই রাধা, আমার খাবার নিয়ে আয়। আর কেয়া, আমাকে খাইয়ে দে, আমার হাতে নেল পলিশ লাগানো আছে, ড্রাই হয়নি এখনো। হ্যাঁ ম্যাডাম, এই তো ম্যাডাম। ম্যাডাম, আমি আমার হাত দিয়েই খাওয়াবো নাকি চামচ দিয়ে খাওয়াবো? না না, হাত দিয়ে নয়, হাত দিয়ে নয়, চামচ দিয়ে খাওয়া। আর খাওয়ানোর পর একটু গরম জল করে নিয়ে আসবি তো, গরম জলে পা ডুবিয়ে রাখবো, পাটা খুব ব্যথা করছে আমার। ওকে ম্যাডাম। এভাবেই সময় কাটছিল। একদিন রাতে নিখিল অফিস থেকে বাড়ি ফিরে আসে। তানিয়া, কোথায় আছো? আমি বাড়িতে এসে গেছি, এদিকে এসো একবার। নিখিলকে তানিয়া ডাকলে সেখানে কেয়া আসে। বলুন স্যার, আপনি ডেকেছেন? আমি আমার বউ তানিয়াকে ডেকেছি। তোমার নাম তানিয়া নাকি? হ্যাঁ, যাও তানিয়াকে ডেকে নিয়ে এসো। সরি স্যার, আমি তো আমার কাজ করছি। ম্যাডামের দেখাশোনা করা, ওনার খেয়াল রাখা আমার কাজ। তাই ওনাকে কিছু বলার আগে আপনাকে সেটা আমাকে বলতে হবে। কি চান বলুন, আমি ম্যাডামকে জানিয়ে দিচ্ছি। আরে, এখন আমার বউয়ের সঙ্গে কথা বলার জন্য তোমার পারমিশন নিতে হবে নাকি? যাও এখান থেকে, তুমি নিজের কাজ করো। স্যার, আমি তো নিজের কাজই করছি। ম্যাডাম আমাকে এই কাজটা করার জন্যই তো রেখেছেন। ম্যাডাম এখন রিল্যাক্স করছেন, ওনাকে তো আমি এখন বিরক্ত করতে পারবো না। আপনি আমাকে বলুন কি বলবেন। চুপ করো, আমি তানিয়ার বর, বুঝেছো? এই বাড়ির মালিক। আমার ক্ষেত্রে সব চলবে না। সরো, আমি নিজেই তানিয়ার কাছে যাচ্ছি। এই বলে নিখিল তাদের রুমে গিয়ে দেখে যে তানিয়া টিভিতে সিরিয়াল দেখছে। সে খুব রেগে গিয়ে টিভিটা বন্ধ করে দেয়। কি হলো, টিভি বন্ধ করলে কেন? কি হয়েছে? নিখিল কিছু বলতে যাবে কি, সে দেখে যে তার সঙ্গে সঙ্গে কেয়াও তার পেছনে এসে দাঁড়িয়ে আছে। সে ভীষণ পরিমাণে রেগে যায়। এ কি, তুমি আবার চলে এসেছো? আমি আমার বউয়ের সঙ্গে কি কথা বলতেও পারবো না? স্যার, আপনি কথা বলুন না। আমার তো কাজ 24 আওয়ার্স ম্যাডামের সঙ্গে থাকা আর ওনার খেয়াল রাখা। ওনার যাতে কখনো কোনো রকমের কষ্ট না হয়, সেই জন্যই তো আমাকে রাখা হয়েছে। দেখো তানিয়া, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে। আমি যখন তোমার সঙ্গে থাকবো তখন যেন এই আমাদের মাঝে না আসে, বলে দিলাম। আমাদের পার্সোনাল লাইফ বলে তো কিছু একটা আছে, তাই না? আরে বাবা, রাগ করো না, কেয়া ওর জায়গাতে ঠিকই আছে, ওর কাজ ওকে করতে দাও। তারা কথা বলছিল, তখন সেখানে রাধা এসে বলে, ম্যাডাম, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চলুন খেয়ে নেবেন। এই, তুই ডাইরেক্ট ম্যাডামের সঙ্গে এভাবে কথা বলতে পারবি না। রান্না হয়ে গেছে সেটা আগে আমাকে বলবি। আমি খাবার খেয়ে চেক করে দেখব ওই খাবার ম্যাডাম খেতে পারবে কিনা, তারপর ম্যাডামকে আমি খাইয়ে দেব। আরে আমি তো শুধু রান্না হয়ে গেছে সেটাই বলতে এসেছি, বলা হয়ে গেছে, এবার নাও, যা করার করো। আর তুমি নিজেকে সবসময় কি মনে করো? হ্যাঁ, তুমি মনে হয় ভুলে যাও যে তুমি যাই হোক না কেন, তুমি এই বাড়ির কাজের লোকই। আর তুই মনে হয় আমার কাজের কথাও ভুলে যাস। আমার কাজটাই হলো ম্যাডামের সঙ্গে থাকা। আরে ঠিক আছে, তোরা চুপ কর এবার। নিখিল দেখো, রান্নাও হয়ে গেছে, চলো আমরা খেয়ে নিই এবার। রাগ করো না, আমি কেয়াকে বুঝিয়ে দেব, ও পরের বার থেকে আমার সঙ্গে কথা বলতে তোমাকে আর আটকাবে না। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, বাড়ির কাজের লোকেরা তোমার আর আমার পার্সোনাল লাইফের মধ্যে যদি আর কখন আসার চেষ্টা করে তাহলে সেই দিন এই বাড়িতে আমার শেষ দিন হবে, বুঝেছো? আচ্ছা বাবা, চলো না, শুধু রাগ করে। এই তোরাও চল, খাবার বের কর। তারা ডাইনিং রুমের দিকেই যাচ্ছিল, তখন ঝর্ণা তাদের দেখে বলে, দাঁড়ান, আপনারা এখন যেতে পারবেন না, আমি এখন ঘর ঝাড়ু দিচ্ছি। উফ, আর নেওয়া যাচ্ছে না এগুলো। এই যে, এক কাজ করো না, ঘর ঝাড়ু দিয়ে নোংরা আবর্জনা বের করার সাথে সাথে আমাকেও বের করে দাও। তুমি জানো না যে রাত্রেবেলা ঘর ঝাড়ু দিতে নেই? স্যার জানি তো, কিন্তু বাড়িতে এতজন লোক থাকে, সব সময় নোংরা হয়ে যায়, তাই পরিষ্কার তো করতেই হবে নাকি বলুন? হ্যাঁ নিখিল, এ তো ঠিকই বলছে, তুই ঝাড়ু দিয়ে নে, আমরা দাঁড়িয়ে আছি। না ম্যাডাম, স্যার ঠিকই বলেছেন। রাত্রিবেলা ঘর ঝাড়ু দিতে নেই বলেই তো আমি ঘর মুছছি এখন। আরে বাবা, সবাই চুপ করো, বাড়িতে অন্তত শান্তিটা বজায় রাখো। সব সময় চেঁচামেচি ভালো লাগছে না আর। নিখিল মনিকা ও ঝর্ণাকে বকাবকি করছিল, তখন সেখানে জবা এসে বলে, ম্যাডাম, নোংরা জামা কাপড় যা যা আছে আমাকে দিয়ে দিন, আমি ধুয়ে দেব। নাও, এতক্ষণ শুধু এরই অভাব ছিল, বড্ড লেট করে ফেলেছো আসতে। সবকিছুর একটা সময় আছে তো নাকি? রাত্রিবেলা আবার জামা কাপড় কাছে নাকি কেউ?
এই প্রথমবার তুই একটা ভালো কথা বলেছিস। কেন, তুই যেন সবসময় ঠিক কথা বলিস। এই দেখ, তুই ম্যাডামের সঙ্গে থাকিস বলে বেশি অহংকার দেখাস না। তুইও আমাদের মতোই একটা কাজের লোক, বুঝেছিস? এভাবেই তর্ক বিতর্ক করতে করতে 5 জন কাজের মেয়ের মধ্যে ঝামেলা লেগে যায়। 5 জন একে অপরকে কটু কথা বলতে থাকে। নিখিল খুব রেগে যায়। নাও সামলাও তোমার 5 কাজের লোককে। এরা তোমাকে সামলাবে কি? তোমাকে এদের সামলাতে হবে, বুঝেছো? যেন এরাই এই বাড়িতে থাকে। দেখো না এমন করছে। যত সব। এই বলে নিখিল কিছু না খেয়ে সেখান থেকে চলে যায়। তানিয়া কোনো রকমে 5 কাজের মেয়েকে শান্ত করে। এভাবেই প্রতিদিন তাদের বাড়িতে চেঁচামেচি হয়েই থাকতো। দিনের পর দিন এগুলো নিখিলের জন্য অসহ্যকর হয়ে উঠেছিল। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মধ্যরাতে নিখিলের ঘুম ভেঙে যায়। সে ওয়াশরুমে যাবে বলে বিছানা থেকে উঠে লাইট অন করতেই অবাক হয়ে যায়। কারণ সে দেখে যে কেয়া অর্থাৎ তানিয়ার কেয়ারটেকার তাদের রুমেই মেঝেতে শুয়ে আছে। এই দেখে সে খুব রেগে যায়। এই তুমি এখানে শুয়ে আছো কেন? ওঠো বলছি, ওঠো। কি হলো স্যার আপনার আবার? আমি তো রোজই এখানে ঘুমাই। আপনি বকবেন বলে আপনি ঘুমিয়ে যাওয়ার পর ম্যাডাম আমাকে ডেকে নেয়, আর আপনি সকালে ওঠার আগেই আমাকে চলে যেতে বলে। হোয়াট? কতদিন ধরে চলছে এটা? আরে চেঁচাচ্ছ কেন? কে আমার দেখাশোনা করে তো। এত টাকা স্যালারি দিই 24 ঘন্টা কাজ করার জন্য। রাত্রিবেলা আমার সঙ্গে থাকবে না তা আবার হয় নাকি? রাত্রিবেলা আমার জল পিপাসা পেলে কার কাছে জল চাইবো? কিংবা অন্য কোনো প্রয়োজনে তো পড়তে পারে। ও আমাদের সাথেই থাকবে। তোমাকে বিয়ে না করে তোমার ওই কেয়ারটেকারকে বিয়ে করলেই ভালো হতো, বুঝেছো? যে আমার সব খেয়াল রাখতো। তুমি আমার কেয়ার করো কখনো? হ্যাঁ, নিজের হাতে রান্না করে কখনো খাইয়েছো বলো? তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তুমি তোমার কাজের মেয়েদের নিয়ে থাকো, আমি নতুন বিয়ে করে আমার বউকে নিয়ে থাকবো, ঠিক আছে? কি, তুমি অন্য বিয়ে করবে? হ্যাঁ করব। তোমাকে আমার বাড়িতে রেখে কি লাভ হচ্ছে বলো তো? আমার সঙ্গে থাকতে হলে মহারানীর মতো থাকার অভ্যাসটা ছাড়তে হবে। আর খুব বেশি হলে একটাই কাজের মেয়েকে রাখবো। তুমি রাজি থাকলে বলো। নিখিলের দ্বিতীয় বিয়ের কথা শুনে তানিয়া খুব ভয় পেয়ে যায়। সে তার 5 কাজের মেয়েকে কাজ থেকে বের করে দেয়। সে নিজেই বাড়ির কাজকর্ম করে এবং নিখিলের খেয়াল রাখে। তারা বেশ হাসি খুশি এভাবেই জীবনযাপন করতে থাকে।